সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানে। আমাদের কথা অনুষ্ঠানে আমরা মুখোমুখি হই দেশের কাছে, জাতির কাছে দায়বদ্ধ জনদের। এরই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, সচিব, লেখক, অভিনেতা, সাহিত্যিক, বিভিন্ন শ্রেণীর অভিভাবক এবং বিশিষ্ট জনেরা। তাদের কাছে আমরা বলেছি আমাদের চাওয়া পাওয়ার কথা, শুনেছি তাদের জীবনের গল্প। অসাধারণ অভিনয়ের দক্ষতা, সুস্পষ্ট বাচনভঙ্গির মাধ্যমে সুমধুর আবৃত্তি, সুতীক্ষ্ণ চিন্তাধারার মাধ্যমে পরিচালনা এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন দেশপ্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত হলেন আমাদের আজকের অতিথি। আমাদের আজকের পর্বে যিনি আমাদের মাননীয় অতিথি, তিনি একাধারে বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক এবং শব্দ সৈনিক, একজন আবৃত্তিকার, পরিচালক এবং গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধে রেখেছেন অনন্য অবদান। কর্মজীবনের প্রথমে ব্যাংক কর্মকর্তা হলেও 1960 সাল থেকে শুরু হয় তার অভিনয় জীবন। বেতার ও টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি অভিনয় করছেন এবং আগামীতেও করেও যাবেন। করেছেন প্রায় 2 শতাধিক নাটক, 21 পদক সহ নানা রকম আন্তর্জাতিক এবং জাতীয় সম্মাননা ও পুরস্কার তিনি পেয়েছেন। আমাদের আজকের পর্বের মাননীয় অতিথি বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু সাংবাদিক, শিশু প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত শিশুরা। আমি তাসনিম। আমি নানজিবা। শুরু করছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। আমি সাথী, আমি জয়পুরহাট থেকে এসেছি। আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিকতা করছি। সৈয়দ হাসান ইমাম একজন বাংলার সংস্কৃতি একজন বটবৃক্ষ, তাকে মূল্যায়ন করুন। আসলে তোমরা আমাকে অনেক বেশি এই বিশেষণ দিয়ে একেবারে বিশেষায়িত করে ফেলেছো। আসলে আমি সেরকম কিছু না, আমি তোমাদের মতোই, মানে এই যে বললো না এত কিছু, এটা না, আসলে আমি তোমাদের দাদু। আমি ছোটবেলার থেকে যা মনে এসেছে তাই করেছি, বুঝলে। ওই যে আমার যারা অভিভাবক ছিলেন তারা কিন্তু খুব খোলা মনের ছিলেন। তা আমি যখন স্কুলে পড়াশোনায় খুব বেশি ভালো করতাম না, আমার বড় ভাইরা এরা খুব ভালো ছাত্র ছিল, অনেক ভালো ছাত্র ছিল, নাম করা। আর আমি ফেল করতাম না, কিন্তু অত ভালো ছাত্র ছিলাম না। তো আমি খেলাধুলা করতাম যখন ইচ্ছা করতো গলা ছেড়ে গান গাইতাম, যখন ইচ্ছা করতো সাঁতার কাটতাম, নানান সাইকেল চালাতাম। তো এইভাবে আমি মানুষ হয়েছি। অতএব আমি যে সংস্কৃতির বটবৃক্ষ, এটা আজকে প্রথম শুনলাম। আমি অভিনয় করেছি ছোটবেলার থেকে। তবে একটা জিনিস কি, যে সব আন্দোলনে, সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ করে আমি যুক্ত থেকেছি অন্যায়ের বিরুদ্ধে। যেমন ধরো পাকিস্তানে যখন শাসন আমলে একসময়ে আইয়ুব খানের আমলে তারা ঠিক করলো যে বাঙালি থাকতে দেবে না, তাদেরকে পাকিস্তানি বানাবে। তো সেইটাতে প্রথমে তারা আঘাত করলো রবীন্দ্রনাথের উপরে। রবীন্দ্রনাথ তো বাংলা সংস্কৃতির আসল বটবৃক্ষ, যেটা তোমরা বলছো, আমি কিন্তু না। রবীন্দ্রনাথ হলেন আসল বটবৃক্ষ। তিনি আমাদের ভাষাকে, আমাদের সাহিত্যকে, সংস্কৃতিকে, সঙ্গীতকে, কিসে না সব কিছুকে আন্তর্জাতিক পর্যায়ে একটা মানুষের অঙ্গ তুলে নিয়ে চলে গেছেন। তো তাকে বাদ দিয়ে দিলে আমরা বটবৃক্ষহীন হয়ে যাই, আমরা শিকড়বিহীন হয়ে যাই। তো সেই জন্যে তারা ঠিক করলো রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে দেবে। তো সেই রবীন্দ্রনাথের নিষিদ্ধ করার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। পৃথিবীর ইতিহাসে কবিকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হয় এরকম তো খুব বেশি নাই, আমরাই করেছি। তো 61 সালে রবীন্দ্রনাথের শতবর্ষ হচ্ছে, জন্ম শতবর্ষ। সেই শতবর্ষে আমরা ঠিক করলাম সারা পৃথিবী যখন এত বড় করে পালন করছে আমরাও করব। পাকিস্তান সরকার বলল না, তোমরা করতে পারবে না, রবীন্দ্রনাথ নিষিদ্ধ। আমরা যে জাতীয় কমিটি করেছিলাম, খান সারওয়ার মুর্শেদ ছিলেন সাধারণ সম্পাদক, জাস্টিস মুর্শেদ ছিলেন প্রধান, মানে তিনি সভাপতি। আমাদের কমিটির মধ্য থেকে অ্যারেস্টও করে নিয়ে গেল,
পরে জনগণ যখন খেপে গেল তখন আবার বাধ্য হয়ে ছেড়ে দিত। সেই রবীন্দ্র শতবর্ষীতে 3টে নাটক হয়েছিল, 3টে নাটকে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছিলাম। রবীন্দ্রনাথের রক্তকরবী, তাসের দেশ আর রাজা ও রানী। আর আমি গানও গেয়েছিলাম, সেই সময় রবীন্দ্রসঙ্গীতে গানও গেয়েছিলাম। তো আমরা সংস্কৃতিকে জনগণের কাছে নিয়ে গেছি। যেমন সংস্কৃতি যেমন রাজাদের কাছে ছিল, তো এক সময়ে রাজারা সব গায়কদের টাকা পয়সা দিয়ে পারিষদ করে রাখতেন, সেখানে গান হতোই হতো। আর আমাদের লোক সংস্কৃতি ছিল যাত্রা, পালা গান, এইসব গ্রামের মধ্যে, সেগুলো আবার রাজাদের কাছে যেত না। আমরা দুটোকে মিলিয়েছি, কিন্তু এই যে প্রমিত সংস্কৃতি আর লোক সংস্কৃতি, এই দুটোকে মিলন করে আমরা গণসঙ্গীত, গণনাট্য এগুলো করেছি। তো উদীচী শিল্পী গোষ্ঠী আছে, এখনও আছে। আমি 10 বছর প্রায় তার সভাপতি ছিলাম। আরও অনেক গণ আন্দোলনের সময় আমরা রাস্তায় ঘাটে নাটককে নিয়ে গেছি। মুক্তিযুদ্ধের আগে, অসহযোগ আন্দোলনের সময়, তারও আগের থেকে আমরা রাস্তায় এইসব করেছি। সেই জন্য হয়তো আমাকে একটু ভালোবাসে মানুষ, এই আর কি। আমি পান্না আক্তার, আমি মিরপুর থেকে এসেছি। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি। পড়াশোনার পাশাপাশি আমি গান করি ও ছবি আঁকি। বাহ। স্যার, সম্মুখ সমরের বাইরেও অনেক যোদ্ধা আছেন যাদের অবদানও কম নয়। যেমন আপনি একজন কণ্ঠযোদ্ধা, তেমন অনেকেই আছে যারা যুদ্ধের সপক্ষে লিখেছে, তারা কলম যোদ্ধা। তেমনি একই রকমভাবে শিশুরাও কিন্তু মুক্তিযুদ্ধে অনেক সহযোগিতা করেছে। অবশ্যই। কিন্তু তাদের কথা কেন আসে না? দেখো, যে যার নিজের কথা বলে। আমি আমার ঢোল পেটাই, আমি তো মিডিয়াতে আসি, অতএব আমার কথা সবাই জানে। শিশুরা তো সবাই তো মিডিয়াতে আসে না, তাদের কথা কে বলবে? আর সেই সময়ের শিশুরা এখন তো বড় হয়ে গেছে অনেক। যাই হোক, তো শিশুদের কথা বলা হয়নি একেবারে তা না, বেশ কিছু কাজ শিশুরা করেছেন, তাদের কথা লেখা হয়েছে। যতটা হওয়া উচিত ছিল ততটা হয় না। আর যোদ্ধাদের একটু বেশি গুরুত্ব দেওয়া হয় যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদের, কারণ তারা জীবন বিপন্ন করেছে। আমরা যারা কলম যোদ্ধা, আমরা যারা কণ্ঠযোদ্ধা, আমরাও গুরুত্ব আমাদের যথেষ্ট আছে, কারণ আমরা যোদ্ধা তৈরি করেছি। আমরা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যখন গান নাটক করতাম, আমাদের বিজয়ের কথা বলতাম, সংবাদে এইসব বলতাম, মানুষকে উত্তেজিত করতাম, আমরা জয়ী হব এই প্রত্যয়টা মানুষের মনে দিতাম, তখন মায়ের কোল থেকে ছেলেরা ছুটে আসতো যুদ্ধ করতে। ভাষা আন্দোলনের সময় থেকে, যেমন ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়, লতিফ ভাইয়ের গান, বা এই যে এগুলো যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এইসব গান মানুষকে উদ্বুদ্ধ করেছে। শেখ লুৎফুর রহমান ছিলেন, আব্দুল লতিফ ছিলেন, আলতাফ মাহমুদ ছিলেন, এইসব আমাদের যে বিখ্যাত যারা গণসঙ্গীতের লোকরা, তারা মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তারপরে বঙ্গবন্ধু এসছেন, রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করেছেন, জনগণকে একত্রিত করেছেন। সেই জন্যে এদের কথাগুলি বেশি করে আসছে। বৌদ্ধ কৃষ্টি সংঘের ওখানে একটা মুক্তিযুদ্ধের ওখানে আমি গিয়েছিলাম। একজন মুক্তিযোদ্ধা, তিনি তার গল্প বলছিলেন, বলতে বলতে বললেন যে আমাদের আমরা যারা যোদ্ধা ছিলাম, আর আমাদের শিশুরা ছিল, তারা আমাদের সঙ্গে ছিল, তারা আমাদের খবর এনে দিত, পাকিস্তানি সেনাবাহিনীরা কোথায় যাচ্ছে, কারণ ওদিকে সন্দেহ করতো না, ওরা খবর দিত। মুক্তিযুদ্ধের পরে আমি যখন দেশে ফিরে আসলাম, তখন ওই বেতারে বসে আছি একদিন, নারায়ণগঞ্জের একটি ছেলে, এই কত হবে, 10 বছর 11 বছর বয়স হবে, সে এসে আমাদেরকে বলছে যে আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, আপনাদের রেডিওতে এটা ঘোষণা দেন। তো আমরা জিজ্ঞেস করলাম, আমরা যারা বসেছিলাম, যে তুমি কে? বলে আমি একজন মুক্তিযোদ্ধা। তুমি মুক্তিযোদ্ধা? বলে হ্যাঁ, আমি 3টে জাহাজ উড়িয়েছি। হ্যাঁ বাবা, 3টে জাহাজ উড়িয়েছো, কী করে? বললো যে আমাদের তো ট্রেনিং দিল, ওই বেটনরাটা দিয়ে একটা ওই যে আমাদের মাথার মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে দিয়ে আমরা তো গ্রামের ছেলে সাঁতার জানি, তা আমাদের হাতে ওই যে এক্সপ্লোসিভটা দিত, আর যে আমরা জাহাজের গায়ে একটু ঘষে লাগিয়ে দিয়ে আবার সাঁতার দিয়ে চলে আসতাম, আর জাহাজ উড়ে যেত। যেন খেলার মতো 3টে পাকিস্তানি যে সেনাবাহিনীর জাহাজ উড়িয়েছে একটি ছেলে আমার সামনে দাঁড়িয়ে, এইটুকু ছেলে। তো এর কথা তো লেখা হয়নি, আমারই দোষ, আমি লিখি নাই, যদিও আমি নিজের কথাও লিখি নাই কোনোদিন, কিন্তু এইটা তো আমার লেখা উচিত ছিল। আজকে বললাম যে ঘটনাটি, এই শিশুরা তো শুধু একটা না, লাখে লাখে শিশুরা প্রাণও দিয়েছে, জীবন দিয়েছে তারা। তাদের কথা আরও বেশি করে অবশ্যই লেখা উচিত। কিছু কিছু ছবি এই সরকার আসার পরে এখন অনুদান দিয়ে শিশু চলচ্চিত্র বানানো হচ্ছে, মুক্তিযুদ্ধের ছবি বানানো হচ্ছে। সেখানে যেমন
আমার বন্ধু রাশেদ দেখেছো তোমরা? হ্যাঁ দেখেছি। এখানে বাচ্চাদের নিয়ে করা হয়েছে, এরকম কিছু কিছু কাজ হয়েছে, একেবারে হয়নি তা না, তবে আরো বেশি কিন্তু করে খুব হওয়া বেশি উচিত, কিন্তু আরো করা বেশি হয় করে না, হওয়া অনেকটা উচিত, কম। আরো বেশি করে হওয়া উচিত। আমার নাম মান্না, আমি লালবাগ থেকে এসেছি। আমি পড়াশোনা করি না। হুম। দাদু, আপনার প্রিয় খাবার কি? কেন, তোমার খেতে খুব ভালো লাগে? আমার প্রিয় খাবার বলতে কি, আমি নিজেও জানি না, আমার সব খাবার ভালো লাগে, করলা থেকে আরম্ভ করে বিরিয়ানি পর্যন্ত সব ভালো লাগে। আমার মিষ্টিও ভালো লাগে, তিতাও ভালো লাগে, টকও ভালো লাগে, সবই ভালো লাগে। তো সব থেকে প্রিয় খাবার অনেকগুলো, মানে আমি মানে ধরো ওই যে শাপলা খেয়েছো কোনো দিন তুমি? নারকেল দিয়ে শাপলা রাঁধা নারকেল দিয়ে খাইনি। খাও নাই? চিংড়ি মাছ দিয়ে তরকারি নারকেল দিয়ে দিয়ে। শাপলা রাঁধা আমার খুব পছন্দ। আবার মুরগির রোস্ট, এটাও খুব পছন্দ। আমার আসলে খেতেই ভালোবাসি। আমার নাম শরীফ আক্তার, আমি ৫ম শ্রেণীতে পড়ি। আমি বংশাল, ঢাকা থেকে এসেছি। আচ্ছা, আপনি তো অনেক কিছু করেন, আমাদের মতো শিশুদের জন্য কি কি করেছেন? আমি একটা গল্প বলি। আমি যখন শিশু ছিলাম তখন আমি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম। বিশ্বাস হয়? আমি তখন ক্লাস 3-তে পড়ি। এখন আমরা স্পোর্টস হয়েছে স্কুলের, আমি স্পোর্টসে ভালো ছিলাম, খেলাধুলায় বেশ ভালো ছিলাম একসময়। তো বসে আছি, স্পোর্টসে পুরস্কার পাবো। তো ধীরেন্দা বলে এক ভদ্রলোক ছিলেন, আমাদের ক্লাস 10-এ পড়তেন তখন। উনি খুব ভালো স্পোর্টসে ছিলেন, ফার্স্ট 100 মিটার্সে ফার্স্ট হয়েছেন। তো উনি আমাদের কানে কানে এসে বললেন যে, দেখ, ইংরেজ ম্যাজিস্ট্রেট বসে আছে, বেল সাহেব, বউ নিয়ে আমাদের পুরস্কার দেবে। তো যখন আমার নাম ডাকবে তখন আমি বলবো, ইংরেজ ম্যাজিস্ট্রেটের হাত থেকে পুরস্কার নেব না, আর তোরা সবাই দাঁড়িয়ে বলবি, ইংরেজ ম্যাজিস্ট্রেটের হাত থেকে আমরা পুরস্কার নেব না। বলে আমি বেরিয়ে যাব, তোরা সবাই বেরিয়ে যাবে। এই যে শিশু হিসেবে তখন আমরা এই আন্দোলনে প্রথম সেই ক্লাস 3 থেকে সেই যে ঢুকলো মাথায়, তারপর তো আর ছাড়তে পারছি না এখনো পর্যন্ত। তো শিশুদের জন্যে শিশুকাল থেকে আমি কাজ করেছি অনেক শিশু হিসেবে, কিন্তু শিশুদের জন্য আসলে আমার বিশেষ কিছু করা হয়নি। আমাকে তোমাদের আজকের কথা শোনার পরে আমার মনে হয় যে আমার করা উচিত ছিল। অবশ্য আমার স্ত্রী করে, আমার স্ত্রী মানে লায়লা হাসান, ও তো বাচ্চাদের নাচ শেখান, ওই যে রুমঝুম একটা অনুষ্ঠান হয়, উনি বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেন, খেলাঘর, তারপরে এইসব করেন। তা আমার কিন্তু করা হয় নাই, সত্যি আসলেই খুব অন্যায় হয়ে গেছে। আমি এরপরে আমি এই ব্যাপারে চিন্তা করব। আমি বিথি, নেত্রকোনা থেকে এসেছি। 10ম শ্রেণীতে পড়ি, পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। শিশু সাংবাদিকতা, বাহ। দাদু, আপনি শিল্প জগতে সবগুলো ক্ষেত্রে একজন সফল মানুষ। আপনার সফলতার মন্ত্র আমাদের শেখাবেন? সফল ঠিক না, দেখো, আমার যখন যেটা ইচ্ছা হয়েছে করেছি, ছেড়েও দিয়েছি। আমি শিল্প জগতে ধরো প্রথম দিকে আমি গান করতাম, কিন্তু হঠাৎ কিছুদিন পরে আমার গলায় ফ্যানিনজাইটিস হলো, তো আমি গান ছেড়ে দিলাম। এখনও মাঝে মাঝে গান করি, কিন্তু গান চর্চাটা ছেড়ে দিলাম। ক্লাসিক্যাল শিখতাম, উচ্চাঙ্গ সঙ্গীত, যেটা ছেড়ে দিলাম। তারপরে ধরো নাটক করতাম, নাটক ধরলাম কলেজে এসে, নাটক করতাম, ভালোই, তখন নাটক ভালো লেগে গেল, তো নাটক অনেক করতাম। নাটক করতে করতে তখন যখন আন্দোলন শুরু হলো, নাটক ছেড়ে দিলাম, আন্দোলন করতে শুরু করলাম। তো এইরকম আমি অনেক কিছু, যেমন ধরো চলচ্চিত্রে প্রযোজনা পরিচালনা করছি, অনেক বড় বড় ছবি করেছি, কিন্তু যখন এই ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন আসলো, ওই সিনেমা, আমার অফিস টফিস সব উঠিয়ে দিয়ে ওই আন্দোলনে চলে গেলাম। তো এইভাবে আমি যখন খুশি যেটা করেছি, যখন খুশি সেটা ছেড়ে দিয়েছি। আমি খুব দায়িত্বশীল শিল্পী বলা যাবে না, তবে আমি দায়িত্বশীল মানুষ, এটা ঠিক, দায়িত্বশীল মানুষ। কারণ আমার যখন মনে হয়েছে দেশের জন্য কিছু কাজ করা দরকার, তখন আমি রাস্তায় মিছিল করেছি। আমি যখন নায়ক ছিলাম তখন রাস্তায় যখন মিছিল করেছি, সেই 69 গণ আন্দোলনের সময়ে যখন মিছিল করি রাস্তায়, স্লোগান দিই যখন, তখন আমার প্রযোজকরা বলে, আপনি এই রাস্তায় চলে গেলে পারে আপনার গ্ল্যামার থাকবে না, দর্শকরা আপনাকে রাস্তায় দেখলে পারে আর আপনার ছবি দেখতে যাবে না। আমি বললাম, ভাই, ওটা রাখেন তো, আগে দেশের কাজটা আগে হোক, তারপরে আবার ছবি করা যাবে, আবার শিখবো। অতএব আসলে আমি খুব একটা বড় শিল্পী, চলচ্চিত্র পরিচালক, খুব বড় প্লেয়ার, এসব কিছু হওয়ার জন্য আমি কোনোদিন কিছু করিনি। আমার ভালো লেগেছে, করেছি। আবার যখন মনে হচ্ছে এটার চেয়ে আরও ওইটা গুরুত্বপূর্ণ, ওটা করার দরকার, সেটা করেছি। ফলে
শিল্পী হিসেবে আমি খুব বড় অবদান কিছু এমন রেখেছি বলে আমি মনে করি না, তবে মানুষ হিসাবে হয়তো, যেমন ধরো আমি 70-এর জলোচ্ছ্বাস হলো, মানুষ মরে গেল 2 মাস, তখন আমি নায়ক চলচ্চিত্রে 2 মাস চরের মধ্যে পড়ে থাকলাম রিলিফ করতে যেয়ে। তারপরে এসে অসহযোগ আন্দোলন, তারপরে এসে মুক্তিযুদ্ধ, কোথায় থাকলো চলচ্চিত্র, কোথায় থাকলো কি, চলে গেলাম মুক্তিযুদ্ধে। তো এইভাবে আমার জীবনটা কেটেছে, আমি তার জন্য অনুতপ্ত নই। আরও অনেক ছেলে মেয়েরা আছে, তারা একেবারে মন দিয়ে অভিনয় করেছে, মন দিয়ে চলচ্চিত্র পরিচালনা করেছে, তারা শিল্পের জন্য করেছে। আমি সব মিলিয়ে একটা মানুষ হতে চেয়েছি, পেরেছি কিনা জানি না। আমার নাম মিম আক্তার, আমি 5ম শ্রেণীতে পড়ি, বংশাল ঢাকা থেকে এসেছি। দাদু, হ্যাঁ, আপনার সবচেয়ে প্রিয় কবিতার 4 লাইন শোনাবেন? রবীন্দ্রনাথের একটা কবিতা 2 লাইন 4 লাইন বলি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসি গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। আমি লামি আক্তার, আমি বংশাল থেকে এসেছি। আমি 5ম শ্রেণীতে পড়ি, তার পাশাপাশি নাচ ও ছবি আঁকি। আপনারা যখন সিনেমা করেছেন তখন তো অনেক সুন্দর সিনেমা হতো, এখন ভালো সিনেমা না হবার কারণ কি? আমাদের সময়ে যারা দর্শক ছিলেন তারা ছিল ওই পড়াশোনা করা বা কিছুটা পড়াশোনা করা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, তারাই চলচ্চিত্র দেখতে যেতেন, সিনেমা দেখতে যেতেন। তো ফলে তাদের যে রুচি ছিল সেই রুচি মতো আমরা ছবি করতাম। সেই রুচিটা ধরো ওই শরৎচন্দ্রের গল্প বা এরকম আমাদের যে সামাজিক গল্প টল্প ছিল সেই নিয়ে ছবি হতো। তো যখন টেলিভিশন আসলো, এই যে আমরা যেখানে বসে আছি, টেলিভিশন আসার পরে এই শ্রেণীটা টেলিভিশনে চলে গেল দেখতে। তারা বেশি টেলিভিশন দেখে, সিনেমা হলে আর যায় না। তখন সিনেমা হল আমরা দেখছি যে আমরা কি করি, সিনেমা তো টাকাটা উঠিয়ে আনতে হবে। তখন সিনেমা হলে দেখলাম যে আমরা লোকছবি একটা করি। তখন রূপবান বলে একটা ছবি হলো। রূপবান ছবি হলো গ্রামের মানুষ যারা কোনোদিন ছবি দেখতো না, যাত্রা দেখতো, তারা দল বেঁধে সব গরু গাড়িতে এসে চাল নিয়ে এসে সেই সিনেমা হলে সিট পায় না, 3 দিন বসে থাকে, চাল ভাত খাচ্ছে, আর সিনেমা কবে টিকিট পাবে সেইভাবে দেখছে। এরমভাবে সেই রূপবান দেখতে আসলো গ্রামের লোকজন, তাদের গল্প আমরা বলছি। রূপবান মানে এই মাটির গল্প। তারা সব চলে এলো। এখন ওই যে যারা আমাদের আগের ছবি দেখতেন তারা টেলিভিশনে চলে গেলেন, আর এরা সব হলের সিটগুলো ভর্তি করে ফেললো। এখন তোমরাই বলো আমরা কাদের জন্য ছবি করব? যারা টেলিভিশন দেখতে গেছে তাদের জন্য ছবি করলে তো সেই ছবি হলে কেউ দেখবে না, আর এদের জন্য ছবি করলে টেলিভিশন যারা দেখতে গেছে তারা আরও দেখবে না। কিন্তু আমাদের তো কোনো উপায় নেই, এই সাধারণ মানুষের জন্য, তাদের জন্য আমরা ছবি করতে তৈরি করলাম, লোককাহিনী ছবি করলাম। তারপরে দেখলাম যে আচ্ছা এটাতে তো করতে করতে আর কত করব। তখন দেখা গেল যে মারামারি করলে পারে এরা খুব দেখে, তখন দেখ ঢিসুম সেই শুরু হয়ে গেল মারামারি। তারপরে নাচ এসে গেল, যাত্রাতে যেরকম নাচ ছিল এরকম নাচ, নানান রকম নাচ টাচ এসে গেল, করে টুরে নানান রকমের হয়ে যে ছবিগুলো এরকম হয়ে গেছে। কিন্তু আরেক ধরনের ছবি কিন্তু হচ্ছে না যে একেবারে না। কিছু কিছু নতুন ছেলে এখন নতুন সব চিন্তা ভাবনা করে নিজের কল্পনার যে জগৎটা সেরকম করে ছবি একটা তৈরি করতে চাইছে। আর যেটা মূল শ্রেণী, যেটা ছবি ব্যবসার জন্য যারা করে, তারা এখনও ওই ধরনের ছবি করছে। ওই ধরনের ছবি সিনেমা হলে বেশি দেখানো হচ্ছে, এই ধরনের ছবি কম দেখানো হচ্ছে। কিন্তু আমরা আশা করছি যে আবার একদিন দেশের সব মানুষ আস্তে 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 ভালো ছবি দেখতে অভ্যেস হয়ে যাবে, আমরাও ভালো ছবি করতে অভ্যস্ত হয়ে যাব। তখন আবার সুন্দর করে সব শ্রেণীর জন্য একটা সুন্দর ভালো ছবির একটা ফর্মুলা আমরা বার করতে পারবো এবং সেই ধরনের ছবি করব, সেটা আমি আশা করি। আমি একবারে নিরাশ নই। তবে এখন বেশিরভাগ যে ছবি হচ্ছে সেগুলি মানুষের ওই ব্যবসার জন্য ছবি করা হচ্ছে। শুধু তার ব্যবসা না, ছবিটার একটা বিরাট শক্তি।
সেই শক্তিটা হলো মানুষের মনের মধ্যে ভীষণ দাগ কাটে। সেইখানে যদি ভালো ভালো কথাগুলো আমরা ছবির মধ্যে দিয়ে মানুষের মনে দাগ কাটাতে পারি, যে সন্ত্রাস করা খুব অন্যায়, মানুষ হত্যা মহাপাপ, মানুষে মানুষে বিভেদ করা অন্যায়, আল্লাহ সব মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন, এইসব কথাগুলো যদি আমরা মানুষের মনে ছবির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে পারি, তাহলে মুক্তিযুদ্ধে আমরা কি চেয়েছিলাম? আমরা 4টে মূলনীতি তোমরা জানো মুক্তিযুদ্ধের? 4টে মূলনীতি হলো, কি হলো? বাঙালি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর কি অসাম্প্রদায়িক দেশ। তো এই কথাগুলি তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল। এর জন্যই তো শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধের সময় প্রাণ দিয়েছিলেন। তাহলে এইগুলোও যদি ছবির মধ্যে দিয়ে আমরা মানুষের মনে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আজকে যে দেখছো এই যে মানুষ কুপিয়ে মেরে ফেলছে, মন্দিরে যে বোমা ফেলছে, মসজিদে, শিয়া মসজিদে বোমা ফেলছে, এই যে এখানে মারছে, এই সব মারামারিগুলো আর হবে না। এই মারামারিগুলো, এই যে আমরা ছবিতে মারামারি দেখাচ্ছি বোমা, এগুলোতেও মানুষ অনেকে মানে উৎসাহিত হলেও হতে পারে যে এইভাবে মানুষ মারা যায়, দেখাচ্ছে ছবিতে, আছে আমি এইভাবে মেরে ফেললাম। তো এইগুলো না করে আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনার মতন ছবি আরও করতে পারি, তাহলে দেশটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আমার আশা আছে যে খুবই শিগগিরই মানুষের রুচি পাল্টাবে এবং যারা চলচ্চিত্র নির্মাণ করবেন তারাও আরও দায়িত্বশীল হবেন। আমি বেলাল, দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি, ভোলা জেলা শিশু প্রতিনিধি হিসেবে কাজ করছি। পড়াশোনার পাশাপাশি অভিনয় ও কবিতা আবৃত্তি চর্চা করি। আপনি তো ছাত্র জীবন থেকে সাংস্কৃতিক চর্চা, পেশাগত জীবনে ব্যাংক কর্মকর্তা, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, কবিতা আবৃত্তি, রাজনৈতিক চর্চা, প্রতিটি ক্ষেত্রেই আপনি সফল। তবে এগুলোর মধ্যে কোন পেশাটিকে আপনি সবচেয়ে উপভোগ করেছেন এবং কেন? এই তো মুশকিল করলে, আমার কোনো পেশা নেই। পেশা মানে কি, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি প্রথম জীবন শুরু করি দর্শনা সুগার মিলে অ্যাপ্রেন্টিস হিসেবে। তারপরে আমি ঢাকায় এলাম, একবার দর্শনার থেকে ঢাকায় এলাম। তখন বঙ্গবন্ধু আর তার বন্ধুরা আমাকে খুব ছোটোর থেকে চিনতেন। আমার যখন 10 বছর বয়স, আর ওনারা যখন কলেজের ছাত্র, তখন থেকে চিনতেন। তো ওই সময় বঙ্গবন্ধুর এক বন্ধু ছিলেন নুরুদ্দিন ভাই, তার মেয়ের জন্মদিন, সে জন্মদিনে গান গাইতে যাবে, তা আমাকেও নিয়ে গেছে। তখন আমরা একটা সংগঠন করেছিলাম, বঙ্গবন্ধু প্রধান উপদেষ্টা এই মুক্তধারা। তো সেই সংগঠনে যারা ছিলাম, আমি, খানাতাউর রহমান, লতিফ ভাই আবার নুরুদ্দিন ভাইয়ের মেয়েকে গান শেখাতেন, বরিশালের ওনারা। তো সেইখানে গেলাম, নুরুদ্দিন ভাই আমার গান টান শুনে বলে, তুই কী করছিস? বঙ্গবন্ধু সেইখানে ছিলেন। তো নুরুদ্দিন ভাই তখন এমপি আওয়ামী লীগের, আর তিনি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার। তো আমাকে জিজ্ঞেস করেন, তুই কী করছিস? আমি বললাম, আমি দর্শনা সুগার মিলে অ্যাপ্রেন্টিস আছি। তো বললো যে তুই ঢাকায় থাকবি, এত সুন্দর গলা, তো তুই গান শিখবি না? ঢাকায় থাকবি, গান শিখবি। আমরা ঢাকায় থাকবো, আমি কী করবো? তো ওইখানে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের, ইস্ট পাকিস্তানের হেডে রশিদ সাহেব ছিলেন। রশিদ সাহেব তিনি প্রধান ছিলেন, আঞ্চলিক প্রধান। নুরুদ্দিন ভাই তাকে বললেন যে ওকে কালকে একটা ব্যাংকে চাকরি দিয়ে দেন তো। আমি গেলাম, বললেন সদরঘাটে তখন অফিস চলে গেলাম, উনি আমাকে একটা চাকরি দিয়ে দিলেন ব্যাংকে। আমি এখানে থেকে গেলাম, আমার বিছানাপত্র আর আনতেও যাইনি, কাপড় চোপড় বিছানাপত্র দর্শনায় থেকে গেল। এই হচ্ছে আমার জীবন। আমি ওখানে দর্শনা সুগার মিলে ইঞ্জিনিয়ার, এখানে এসে ব্যাংকার হয়ে গেলাম। ব্যাংকার হয়ে যে ব্যাংকে চাকরি করি, হঠাৎ একদিন আমাকে যারা জানতো তারা এসে বললো যে এই তুমি নাটক করবে। আমরা নাটক করছি, চলো। গেলাম নাটক করতে করতে সিনেমায় একজন এসে বললো যে আপনি তো ভালোই অভিনয় করেন, চলেন আমরা একটা সিনেমা করছি, আপনি নায়ক হবেন। হয়ে গেলাম নায়ক। তো এই করতে করতে গেছি, নায়ক হয়ে যে ব্যাংক ছেড়ে দিলাম। তো এইভাবে আবার যখন আমি রাজনৈতিক এতে এসে অভিনয় ছেড়ে দিলাম, তো আমি যে কি আমি নিজেও জানি না। তবে আমার যেটা ভালো লেগেছে সেটা করতে চেয়েছি, সেটা যে করতে পেরেছি, এটা আমি সৌভাগ্যবান। কারণ গান গাইতে গেলে সবারই তার গান হয় না, আর ফুটবল খেলতে গেলে সবারই তার পা চলে না। হ্যাঁ, তো ক্রিকেট খেলতে গেলে ব্যাট চালালে বল আরেক দিকে যায়। তো আমার কপাল ভালো যে আমি যেটা করতে চেয়েছি করতে পেরেছি। তা আমি যে পেশা হিসেবে আমি বলতে পারি না, আমার কোনো সেরকম নির্দিষ্ট পেশা আমার নাই, ছিলও না কোনো দিন। আমার যেটা ভালো লেগেছে করেছি, তাতে যা রোজগার হয়েছে তাতে আমি সন্তুষ্ট থেকেছি। তবে একটা জিনিস আমার আছে, সেটা হলো আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি রাজনীতি কোনো মন্ত্রী হওয়ার জন্য করি নাই কোনো দিন।
আমার ভালো লেগেছে, মানুষের জন্য কাজ করতে আমি করেছি। আমি কোনোদিন কোনো দল করি নাই, মন্ত্রী এমপি হওয়ার জন্য রাজনীতি করি নাই। তেমনি আমি বড় শিল্পী হব এরকম আকাঙ্ক্ষা নিয়েও আমি অভিনয় করিনি। আমার ভালো লেগেছে যতদিন আমি সেরকমভাবে অভিনয় করেছি। গানও সেরকম, গানও গেয়েছি যখন আমার ভালো লাগে। এখনও গলা নাই, এত বছর বয়স হয়ে গেছে, গলা নষ্ট হয়ে গেছে, তারপরও গলা ছেড়ে গান গাই, আপত্তি কী? তো আমার মনে হয় যে একটা গীতায় একটা শ্লোক আছে, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কাজ করবে কিন্তু ফলের আশা করবে না। আমার মনে হয় আমি অজান্তেই সেইটাই লক্ষ্য করে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ বাইজিৎ, আমি লালবাগ থেকে এসেছি, ক্লাস 7-এ পড়ি। আপনার সন্তান কয়জন এবং তারা কে কী করেন? আমার সন্তান 4 জন। তার মধ্যে প্রথম যে সন্তানটি আমার হয়েছিল মেয়ে, সেটি হওয়ার পরে 16 ঘন্টা বেঁচে ছিল, তারপরে মারা যায়। আর আমার পরে 3টি সন্তান, তারা সবাই ভালো আছে। আমার বড় মেয়ে, সে ভিকারুন্নেসা নুন স্কুলে শিক্ষকতা করে। আর আমার মেজো মেয়ে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতো, এখন বিয়ে হয়ে কানাডায় চলে গেছে স্বামীর সঙ্গে। আর আমার ছেলেটি, সে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে MBA করে এখন ওয়াশিংটনে চাকরি করে। এদের সবারই বিয়ে টিয়ে হয়ে গেছে, এদের বাচ্চা টাচ্চা হয়ে গেছে। আমি পৃথা প্রণোদনা মিরপুর ক্যান্টনমেন্ট থেকে এসেছি, পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিকতা করছি। দাদু, চলচ্চিত্র টেলিভিশন উন্নয়নের জন্য আমাদের দুর্বলতার জায়গাটি কোনটি? স্ক্রিপ্ট, নির্মাণ, বিষয় নাকি অভিনয়? অভিনয়টা যেহেতু আমরা বহুকাল ধরে আমাদের পূর্বপুরুষরা করে এসেছেন, অতএব সেটাতে দুর্বলতা আমাদের থাকার কথা না। চলচ্চিত্রের যেহেতু নতুন শিল্প একবারে শেষ, এটাকে তো বলে 7টা শিল্পের সংমিশ্রণে, 7 আর্টস ইউনাইটেড বলে। তো চলচ্চিত্রে আমাদের দুর্বলতা, হ্যাঁ, কাহিনীতে আমাদের দুর্বলতা আছে, স্ক্রিপ্টেও দুর্বলতা আছে, আর নির্মাণেও কিছুটা দুর্বলতা আছে। অভিনয়ে অতটা দুর্বলতা বলবো না আমি, অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন না। তো এই দুর্বলতাগুলো হচ্ছে সবচেয়ে বেশি কথা হলো যে পাকিস্তানি আমলে স্বাধীনভাবে আমরা চলচ্চিত্র করতে পারিনি। আমাদেরকে সবসময় ভয় ছিল যে সেন্সর বোর্ড এটা পাস করবে কিনা। ওটা শিল্প মাধ্যমের উন্নতির জন্য স্বাধীনতা খুব প্রয়োজন। স্বাধীনভাবে আমি করব, আমার এটা বলতে ইচ্ছে করছে বলবো, আমার এটা লিখতে ইচ্ছে করছে লিখবো। সেই স্বাধীনতাটা পাকিস্তান আমলে ছিল না, সেই জন্য চর্চাটা আমাদের ভালো হয়নি। এখন স্বাধীনতা আছে, কিন্তু আমার মনে হয় যে ওই ব্যবসা হবে কিনা, আচ্ছা ওইটা হবে কিনা, এইসব চিন্তা করে স্ক্রিপ্ট রাইটাররা একরকম লেখে। সবাই তো আর সব কিছু যেটা বললেই হবে সেটা তো না, মানুষ সব কিছু গ্রহণ করে না। তো এইখানে আমার মনে হয় যে যার যেরকম ভালো লাগে সেরকম গল্প যদি লেখে নিজের মনের মতো করে, নিজের দেখা বা সমাজের এতে, এবং সেই রকম যদি স্ক্রিপ্ট করে, পরিচালকরা যদি ওই দর্শকের কথা এটা ভালো চলবে কিনা এসব বাদ দিয়ে ভালো করে মন দিয়ে ওই গল্পটাই করে, তাহলে আমাদের ছবি ভালো হবে। আমার নাম আখি, আমি জয়পুরহাট থেকে এসেছি। লেখাপড়ার পাশাপাশি শিশু সাংবাদিকতা করছি। টেলিভিশন খুললেই দেখি বড়দের অনুষ্ঠান, শিশুদের জন্য নিয়মিত কোনো অনুষ্ঠানই দেখা যায় না। শিশু টেলিভিশনের মাধ্যমে কোনো শিক্ষা বা বিনোদন থাকবে না? না, বিনোদন তো শিশু মাধ্যমে অবশ্যই থাকা উচিত, তবে একেবারে যে হয় না তা না। কার্টুন তো কিছু কিছু হয়, আমরা দেখি আমাদের বিভিন্ন চ্যানেলে শিশুদের উপযোগী কার্টুন কিছু হয়। আর ওই সিসিমপুর বলে একটা সিরিয়াল হয়, এটা তো সুন্দর। তো এই ধরনের কিছু কিছু হচ্ছে, একেবারে হচ্ছে না তা না। শিশুদের অনুষ্ঠান এই টেলিভিশনে, বিটিভিতেও তো কিছু কিছু শিশুদের অনুষ্ঠান হয়। আরেকটা আগে অনুষ্ঠান হতো নতুন কুড়ি, সেটা অবশ্য বন্ধ হয়ে গেছে, সেটা করলে খুব ভালো হয়। আর আমার মনে হয় যে আরেকটু করা উচিত। এমনকি শিশুদের জন্য একটা চ্যানেলই করা যায়, যেমন ধরো সংবাদের জন্য একটা চ্যানেল হয়, গানের জন্য একটা চ্যানেল হয়। শিশুদের জন্য যদি শুধুই কার্টুন দেখাচ্ছে, সারাদিন কার্টুন দেখাচ্ছে বা শিশুদের উপযোগী কিছু দেখাচ্ছে, তাহলে ভালোই হয়, খুব ভালো হবে। সেটা ভেবে দেখতে পারেন যারা এখন টেলিভিশনের চ্যানেলগুলো চালাচ্ছেন, তারা ভেবে দেখতে পারেন। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান সুমন, আমি গাজীপুর থেকে এসেছি। লেখাপড়ার পাশাপাশি শিশু প্রতিনিধিত্ব করি। শিশুদের জন্য চলচ্চিত্র এবং গল্প তুলনামূলকভাবে অনেক কম, কেন? আমাদের এখানে ছড়া কিন্তু প্রচুর লেখা হতো একসময়, এখনও লেখা হয় না তা না। শিশুদের জন্যে সুন্দর সুন্দর ছড়া লেখা হয়েছে।
আর শিশু সাহিত্য যে একেবারে কম তা তো আমার মনে হয় না। 21-এর মেলাতে গেলে তো শিশুদের জন্য যথেষ্ট বই পাওয়া যায়। শিশু সাহিত্য অবশ্যই এমনিতেই বড়দের জন্য যতটা লেখা হয় ততটা হয়তো শিশু সাহিত্য আমাদের হয় না। শিশু সাহিত্যের বিভিন্ন দিক আছে, তো আমার মনে হয় খুব একটা পিছিয়ে আছি বলে অন্য চেয়ে সাহিত্যটা একটু এগিয়ে আছে। যেমন শিশুদের জন্য ছড়া গান এগুলো যতটা হয়, সাহিত্য কিন্তু তার চেয়ে একটু বেশি হয় বলে আমার ধারণা। আরও হবে, আরও তোমরা লেখো না কেন, তোমরাও লেখো, শিশুরা নিজেদের শিশু সাহিত্য গড়ে তোলো। হ্যাঁ, বড়রা লিখছে, তোমরাও লেখো। আমি মোজাম্মেল হক, কিশোরগঞ্জ থেকে এসেছি। আমি ইন্টারমিডিয়েটে পড়ছি, পাশাপাশি সাংবাদিকতা করি। আপনার কাছে আমার 5টি প্রশ্ন। আপনার প্রিয় ও শ্রেষ্ঠ অভিনয় শিল্পী? কাজী খালেক সাহেব বলে এক অভিনেতা ছিলেন আমাদের পূর্বের। আমি চলচ্চিত্রের কথা বলছি, মঞ্চ চলচ্চিত্র আমার দেখা। ফরিদি ভালো ছিল। রহিমা খালা বলে আমাদের এক অভিনেত্রী ছিলেন, খুবই মানে শক্তিশালী অভিনেত্রী। এদের কথা মনে পড়ে। আনোয়ার হোসেন ছিলেন। আপনার প্রিয় শ্রেষ্ঠ একজন কণ্ঠশিল্পী? আমি তো রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দ করি, তো আমাদের 60-এর দশকে ফাহমিদা ছিলেন, তারপরে বন্যা এসেছে, তারপরে অদিতি মহসিন আছে, তারপরে আমাদের মিতা হক আছেন। এরা করেছে, ভালো গায়। জাহিদুর রহমান ছিলেন, তিনি নাই এখন, এক সময়ে। ফোক গানে আব্দুল আলিম ছিলেন খুব ভালো, খুবই সুন্দর গাইতেন। আমার লালন ফকির ছবিতে উনি অসাধারণ সব গান গেয়েছিলেন, যদিও সে লালনের গান প্রথম, ওই ছবিতে উনি লালনের গান গাইলেন। ভাটিয়ালি গাইতেন খুব ভালো। আপনার প্রিয় ও শ্রেষ্ঠ একজন পরিচালক বাংলাদেশের পরিচালক? জহির রায়হান। আমাদের স্টপ জেনোসাইড ছবি করেছিলেন মুক্তিযুদ্ধের সময়, আমি সেটার সঙ্গে জড়িত ছিলাম। আর অনেক ছবি করেছেন, জীবন থেকে নেয়া করেছেন, অনেক ভালো ছবি করেছেন। প্রিয় শ্রেষ্ঠ একটি উপন্যাস? প্রিয় উপন্যাস পথের পাঁচালী। প্রিয় শ্রেষ্ঠ চলচ্চিত্র? পথের পাঁচালী আমার খুব ভালো লেগেছিল যখন প্রথম দেখেছি, এখনও দেখতে ভালো লাগে। আমাদের দেশের মধ্যে জহির রায়হানের কখনো আসেনি ছবিটা আমার ভালো লেগেছিল, সেই সময়ের জন্য অত্যন্ত আধুনিক ছবি ছিল। আমার নাম সুমাইয়া আক্তার, আমি 9ম শ্রেণীতে পড়ি, মিরপুর থেকে এসেছি। দাদু, আপনার স্বপ্নের চরিত্র যা এখনো করা হয়নি সেটা কি? সেরকমভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। আমার আসলে স্বপ্নের চরিত্র, আমার সেরকম কিছু স্বপ্নের চরিত্র নেই। করা হয়নি মানে কি না, আমার সেরকম মনে পড়ছে না। আমার নাম মোহাম্মদ জুনায়েদ হোসেন প্রান্ত, আমি নেত্রকোনা থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। আচ্ছা দাদু, জাতীয় চলচ্চিত্র পদক, জাতীয় পদক এবং মুক্তিযুদ্ধ সিকোয়েন্স পদক, এরকম আরও শতাধিক পদক আপনার ঝুলিতে আছে। এর মধ্যে আপনি কোন পদকটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? 21শে পদকটা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মুক্তিযুদ্ধে অবদানের জন্য আলমগীর কবিরেরা যে আমাকে সিকোয়েন্স অ্যাওয়ার্ড দিয়েছিলেন এটারও গুরুত্ব আছে, কারণ মুক্তিযুদ্ধের জন্য দিয়েছেন। এই দুটোই আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আমি মুক্তা, ক্লাস 10-এ পড়ি, রংপুর থেকে এসেছি। দাদু, লায়লা হাসান একজন স্বনামধন্য নৃত্যশিল্পী, নিয়মিত তাকে অভিনয় করতে দেখা যায়, এটা কি হাসান ইমামের প্রভাব? না 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 না, আমার আগে থেকে সে অভিনয় করে। মানে আমার মানে যখন শিশু শিল্পী হিসাবে সে নাচতো আবার অভিনয় করতো, সেটা মানে আমি আমার আগের থেকে ঠিক না, তবে ওর বয়সের তুলনায় আর কি। বছরে 2-3 বছর বয়স থেকে নাচতো, আর 5-6 বছর বয়স থেকে অভিনয় করতো টেলিভিশন রেডিওতে, তখন ওই বাচ্চাদের অনুষ্ঠানে অভিনয় করতো। অতএব আমার কোনো ইনফ্লুয়েন্স না। আমার নাম শেখ শরফুদ্দিন আরিয়ান, আমি চট্টগ্রামের বাঁশখালী থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিকতা করছি। শিল্প সংস্কৃতির অভিভাবক সৈয়দ হাসান ইমাম। শিশু বিনোদনে সরকারি বা বেসরকারি পর্যায়ে তেমন উল্লেখযোগ্য অবদান নেই। তুমি আমাকে অভিভাবক বানিয়ে দিলে, আমি কি অভিভাবক নাকি? আমি মোটেও অভিভাবক নই। আমি কখন ছবি মানে সংস্কৃতি করব আর কখন মিছিল করব আমি নিজেও জানি না। অতএব আমিও এই একটার মধ্যে আটকে থাকতে চাই না, তবে দায়িত্ব আমাদের আছে।
আমাদের অবদান বলবো না, কাজ করার অবদানটা তো বড় কথা, সেটা পরবর্তী প্রজন্ম বলতে পারবে অবদান হয়েছে কিনা। তবে আমি শিশুদের জন্য কাজ মানে আন্দোলন করেছি, সরকারের সঙ্গে দেন দরবার করেছি, কিন্তু নিজে কিছু সেরকম উল্লেখযোগ্য করিনি। আমি তো একটু আগেও বললাম যে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানের ফলে আমার মনে হচ্ছে যে আমার কিছু করা উচিত। আমার নাম উজ্জ্বল হোসেন, আমি নবম শ্রেণীতে পড়ি, মিরপুর থেকে এসেছি। আপনার শিল্পকর্ম শুরুর দিকে সামাজিক অবস্থা তো আপনার কাজের বিপরীতে ছিল, এই বাধাগুলো আপনি কিভাবে কাটিয়ে উঠলেন? কতগুলো জিনিস আছে, যেমন আমাদের সময় যেটা বাধা বলছো, পারিবারিক বাধা আমার তেমন ছিল না, কিন্তু সামাজিক বাধা ছিল। সামাজিক বাধা অবশ্যই ছিল। আমার সেই বাধাগুলো কাটিয়ে উঠেছি, যেহেতু আমার পারিবারিক বাধা তেমন ছিল না, সেই জন্য সহজ হয়েছে আমার অন্যদের তুলনায়। তারপরও মানে এটা খুব যে একটা সংগ্রাম করতে হয়েছে তা না, তবে কিছু কিছু জায়গায় কিছু আপোষ করতে হয়েছে, সেটাই খারাপ লাগে যে একটা কিছু বললো এটা করতে পারবেন না, হয়তো সেই সময় আমাদের সেই শক্তি ছিল না যে সেটাকে অস্বীকার করে করি, তাও করেছি কিছু কিছু, যেমন রবীন্দ্র শতবর্ষের সময় আমরা করেছি। এখন পরিবেশ অনেক অনুকূল, সেটার জন্য কাজ করতে সুবিধা হচ্ছে অবশ্যই। আমি আজমল তানজিম শাকির, আমি ঢাকার মতিঝিল থেকে এসেছি। আমি পড়াশোনার পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। আপনি তো চলচ্চিত্রের স্বর্ণযুগের মানুষ, কিন্তু এখন তো আমরা ভালো চলচ্চিত্র হতে বঞ্চিত হচ্ছি। চলচ্চিত্রের হারিয়ে যাওয়া স্বর্ণযুগ ফিরে পেতে আমাদের কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? খুব বেশি দিন না। আমরা স্বর্ণযুগের মানুষ এটা বলা ঠিক হবে না, সেই সময়ের লোকরা কেউ বলেনি যে আমরা স্বর্ণযুগ পার হচ্ছি। এখন বলছে তুলনামূলকভাবে আগে ছবিগুলো একটু ভালো হতো, এইসব ভাবেই বলছে। স্বর্ণযুগ এখনও আসে নাই, স্বর্ণযুগ আসবে। আমার মনে হয় খুব বেশি অপেক্ষা করতে হবে না। নতুন প্রজন্মের ছেলেরা এত প্রতিভাবান এবং এত এক্সপোজার তাদের, মানে এই যে সারা পৃথিবীর নিজেরাও দেখতে পাচ্ছে, নিজেরাও দেখাতেও পাচ্ছে, আর এত সহজ হয়ে গেছে চলচ্চিত্র নির্মাণ। ছোট ছোট ছবি মোবাইলেও করা যায়, অতএব সেগুলো মানুষ অনেক বেশি লোক ছবি করতে করতে অনেক বেশি ভালো আসবে, বেশি দেরি হবে না। আমি রুনা, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, আমি কল্যাণপুর থেকে এসেছি। দাদু, আপনার কোনো অপ্রাপ্তির বেদনা আছে কি, এবং সেটা কি? নাই, আমার কোনো অপ্রাপ্তির বেদনা নাই। এই জন্যে নাই যে আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমি কিচ্ছু হতে চাই না। আমি শুধু তোমাদের নিয়ে বেঁচে থাকতে চাই, তোমাদের সঙ্গে একসঙ্গে সবাইকে জড়িয়ে ধরে একসঙ্গে আনন্দে জীবনটা কাটিয়ে দিতে চাই, এবং সেই আনন্দ আমি খুব পেয়েছি, সারা জীবন ভোর পেয়েছি, এখনও পাচ্ছি। আমার কোনো নাই। শুধু একটা জিনিসের আমার একটু দুঃখ আছে, যে সত্যজিৎ রায় একবার আমাকে তার ছবিতে নির্বাচন করেছিলেন, ঘরে বাইরে ছবিতে, সন্দীপের চরিত্রে, কিন্তু সেই সময়ে হঠাৎ শুটিংয়ের আগে নায়িকা তিনি আর করতে রাজি হলেন না, ফলে সেই সময় করা হয়নি। সত্যজিৎবাবু পরে ফোন করে বললেন যে না, আমি শুটিংয়ে এই সময় করতে পারছি না, আপনি আসবেন না। সেই সুযোগটা আমি আর জীবনে পাইনি। এটা একটা আমার দুঃখ আছে, যে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করতে পারলে আমার খুব ভালো লাগতো। তাছাড়া তেমন কিছু নাই, আমার কোনো রিগ্রেট নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। তোমাদেরও ধন্যবাদ, বিটিভিকেও ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে যাবার আগে আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের, রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে,
নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা।